এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে কিতাবল হিন্দ গ্রন্থটি কার লেখা? অলবিরুনি। 2 আছে শ্রীমন্ত শঙ্কর দেব কোথায় ভক্তিবাদ প্রচার করেছিলেন? লিখবে উত্তর পূর্ব ভারতের অসমে। যে উত্তর পূর্ব ভারতের ভক্তি আন্দোলন এর নেতৃত্বে ছিলেন শ্রীমন্ত শঙ্কর দেব। তাহলে উত্তর পূর্ব ভারতের অসমে তিনি ভক্তিবাদ প্রচার করেছিলেন। 2 আছে চর্যাপদগুলি কখন রচিত হয়? চর্যাপদগুলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা হয়েছিল বা রচিত হয়েছিল। খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে। তোমাদের বইয়ের প্রশ্নের পাশে বইয়ের পেজ নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে আরেকবার ভালো করে দেখে পুরো বিষয়টা পড়ে নেবে। 4 দিয়েছে মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? তাজমহল। মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ হলো তাজমহল। এটা তোমাদের বইয়ের 134 পৃষ্ঠাতে রয়েছে। আর চ্যাপ্টারটা হচ্ছে জীবনযাত্রা এবং সংস্কৃতি অধ্যায়ের 134 পৃষ্ঠায় আছে। 5 দিয়েছে মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন? লিখবে মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন? তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন মোহাম্মদ ঘুরি। 6 দিয়েছে ফতোয়া ই আলমগীর কার রাজত্বকালে রচিত হয়েছিল? ঔরঙ্গজেবের রাজত্বকালে লেখা ফতোয়া ই আলমগীরি। তাহলে কার রাজত্বকালে রচিত হয়? ঔরঙ্গজেবের। 7 দিয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন বইটি কার রচনা? বরুচণ্ডী দাস। 8 শিখদের নবম গুরু কে ছিল? গুরু তেগ বাহাদুর। 9 দিয়েছে হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা কে? গুলবদন বেগম। 10 জাটরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে? ঔরঙ্গজেবের আমলে। 11 হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন? হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি ছিল মানসিংহ। 12 আছে ইংরেজ গভর্ন শব্দের মানে কি? শাসন করা। 13 আছে জৈবন্নিশা কে ছিলেন? 148 পাতায় আছে তোমাদের বইয়ের 148 পাতায় আছে ঔরঙ্গজেবের কন্যা হলেন জৈবন্নিশা। তাহলে জৈবন্নিশা হলেন ঔরঙ্গজেবের কন্যা। 14তে বলেছে মোহাম্মদ বিন তুগলকের সময় 1 মণ মানে 40 কেজি চালের দাম ছিল 8 জিতল। 15 ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। 2 আছে সঠিক উত্তর নির্বাচন করো। আইতে নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী। 2 সুফিরা গুরুকে মনে করত পীর। 3 মহাভারতের ফার্সি অনুবাদের নাম রজমনামা। 4 জৌনপুরী রাগ সৃষ্টি করেন হোসেন শাহ শর্কি। 5 শিবাজির অভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে। 6 বাজারের তথ্য সরকারকে দেওয়ার দায়িত্ব ছিল কানুনগোদের। 7 বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর। 7 সংস্কৃতে পুর শব্দের অর্থ হলো নগর। 3 আছে ঠিক ভুল আয়। আরবিতে সুফ কথাটির অর্থ পশমের তৈরি এক টুকরো কাপড়। ঠিক। 2 1553 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়। ভুল। 3 সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয় আলাই দরওয়াজা। ঠিক। 4 ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য রাজা মানসিংহকে পাঠিয়েছিলেন। ভুল। 5 সরকার শব্দটি এসেছে সংস্কৃত থেকে। ভুল। 6 কুতুব মিনার নির্মাণের কাজ শেষ হয়েছিল কুতুবউদ্দিন আইবকের শাসনকালে। ভুল। 4 আছে স্তম্ভ মেলানো। সিরিন কলম হচ্ছে খোয়াজা আব্দুস সামাদ। 2 আছে আইনে আকবরী আবুল ফজল। 3 মুন্তাখাব তাওয়ারিখ হলো বদাউনি। 4 পদ্মাবতী হচ্ছে সৈয়দ আলাওল। 5 আছে বিবৃতির সাথে ব্যাখ্যা। আইতে আছে বিবৃতি ভারতের শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক রাজা বা রানীর স্থান নেই। ব্যাখ্যা 3 ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণে আর কি তাদের নেতা নির্বাচন করে, তো সেই জন্য। 2 হচ্ছে বিবৃতি বলেছে মোগল প্রশাসনের বিরুদ্ধে সৎনামীরা বিদ্রোহ করেছিল। ব্যাখ্যা 2 সৎনামীরা মোগল স্বৈরাচারের বিরোধিতা করতে চেয়েছিল। 3 বিবৃতি মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ ছিল প্রধান চরিত্র। ব্যাখ্যা 2 এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। 6 দাগে আসি। 6 আয়তে দিয়েছে পিয়েত্রাদুরা কি এবং কোথায় এর ব্যবহার হয়েছিল? 132 পাতায় আছে তোমাদের বইতে যে সম্রাট জাহাঙ্গীরের সময় শ্বেতপাথরের এই যে এই সময় বলেছে, এটা লিখবে সম্রাট জাহাঙ্গীরের সময় শ্বেতপাথরের রত্ন বসিয়ে কারুকার্য করা চল দেখা যায়, একে পিয়েত্রাদুরা বলা হয়। জাহাঙ্গীরের সময় বানানো ইতমাদ উদ্দৌলা সমাধিসৌধে পিয়েত্রাদুরা কারুকার্যের ব্যবহার দেখা যায়। 2 আছে ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে। এই সম্প্রদায়ের আরেকজন সুফি সাধকের নাম লেখো। তোমাদের বইয়ের 121 পাতায় আছে ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মঈনুদ্দিন চিস্তি। আর একজন সাধক হচ্ছে শেখ নিজামুদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি ছিলেন এই গোষ্ঠী বা সিলসিলার অন্যতম সাধক। তাহলে প্রতিষ্ঠাতা হচ্ছে মঈনুদ্দিন চিস্তি আর অপর একজন সাধক হচ্ছে শেখ নিজামুদ্দিন আউলিয়া বা বখতিয়ার কাকি। 3 বলেছে পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই সন্ধি 2টি শর্ত লেখো।
লিখবে পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। জয়সিংহ আর শিবাজির মধ্যে ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহ আর শিবাজির মধ্যে হয়েছিল। আর শর্ত হচ্ছে, এক হচ্ছে ঔরঙ্গজেব আর শিবাজির মধ্যে লড়াই বন্ধ হয়ে যায়, আর দুই, শিবাজি ঔরঙ্গজেবকে 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। 4 দিয়েছে ব্লক এবং জেলার স্বায়ত্তশাসনের ভার কাদের উপরে থাকে। ব্লক ও জেলার স্বায়ত্তশাসনের ভার থাকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের উপরে। 5 দিয়েছে পারসিক চক্র কি। লিখবে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক নাগাদ পারস্য দেশ থেকে ভারতে আসে বেল্ট এবং গিয়ার লাগানো সাকিয়া চক্র বা পারসিক চক্র। ছোট নাগরদোলার মতো দেখতে কাঠের তৈরি যন্ত্রের মাধ্যমে পশু শক্তির সাহায্যে কুয়ো বা খাল থেকে জল তোলা যেত। তবে যন্ত্রটি দামি হওয়ায় ভারতীয় কৃষক সমাজে বেশি জনপ্রিয় হয়নি। তাহলে পারসিক চক্র হচ্ছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক নাগাদ পারস্য দেশ থেকে ভারতে যে বেল্ট এবং গিয়ার লাগানো সাকিয়া বা ছোট নাগরদোলার মতো দেখতে কাঠের তৈরি যন্ত্রের মাধ্যমে পশু শক্তির সাহায্যে কুয়ো বা খাল থেকে জল তুলে জমিতে দেয়া হতো, তাকেই বলা হতো পারসিক চক্র। 6 দিয়েছে অষ্টপ্রধান বলতে কি বোঝায়। এই উত্তরটা লিখবে অষ্টপ্রধান শিবাজির 8 জন মন্ত্রী ছিল, তার এই 8 জন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হতো। অষ্টপ্রধানের প্রধান ছিল পেশোয়া। 7 দিয়েছে শিখদের ধর্মগ্রন্থের নাম কি, এটা কোন লিপিতে রচিত। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে গুরু গ্রন্থ সাহিব, আর এটি গুরুমুখী লিপিতে লেখা। তাহলে গুরু গ্রন্থ সাহিব হচ্ছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ, এটি গুরুমুখী লিপিতে লেখা। 7 দাগে আসি। 7 আয়তে দিয়েছে সুলতানি মুঘল যুগে মানুষের অবসর যাপন বা বিনোদনের উপকরণ কি কি ছিল। সুলতানি ও মুঘল যুগের এই জনপ্রিয় খেলা এগুলোই ছিল, এই যে আনন্দের উপকরণ। সুলতানি ও মুঘল যুগে সাধারণ মানুষ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করত। সে যুগের খেলাধুলার মধ্যে জনপ্রিয় ছিল কুস্তি। কুস্তির ব্যাপারে সাধারণ মানুষ অভিজাত, এমনকি সাধু সন্তরাও উৎসাহী ছিলেন। তাছাড়া জনপ্রিয় খেলা ছিল তীর ধনুক বা তীর ছোড়া, 2 বর্ষা ছোড়া, 3 বাটুল ছোড়া, 4 সাঁতার কাটা প্রভৃতি। বাহিকর বা জাদুকরের খেলাও মানুষের আনন্দের উপকরণ ছিল। 2 দিয়েছে খালসা কাদের বলা হতো আর খালসাপন্থীদের বৈশিষ্ট্য কি ছিল। এইটা লিখবে খালসা কি 1699 খ্রিস্টাব্দে শিখ গুরু গোবিন্দ সিংহ শিখদের নিয়ে একটি সামরিক সংগঠন গড়ে তুলেছিলেন, একেই খালসা বলা হতো। এদের বৈশিষ্ট্য হচ্ছে যে সামরিক প্রশিক্ষণ দিয়ে খালসা বাহিনী গঠন হতো, সামরিক প্রশিক্ষণ নিতে হতো। খালসাপন্থী শিখেরা সিংহ পদবি ব্যবহার করত, আর এদের কাজ ছিল শিখদের নিরাপত্তা রক্ষা করা। আর এর সাথে দিয়ে দেবে যে শিখদের 5টা জিনিস সবসময় কাছে রাখতে হতো। 5টি জিনিসের প্রথম অক্ষর ক বলে একে পঞ্চক বলা হয়। যেমন হচ্ছে কেশ মানে চুল, কঙ্ঘা, চিরুনি, কড়া, বালা, কচ্ছ, খাটো পায়জামা, আর কৃপান মানে তরবারি। 3 দিয়েছে পৌর শাসন ব্যবস্থা কিভাবে গঠিত হয়। পৌরসভার 2টি কাজ উল্লেখ করো। এইটা লিখবে যে পৌরসভা কিভাবে গঠিত হয়। লিখবে পৌর কথাটি এসেছে সংস্কৃত পুর থেকে। পুর শব্দের অর্থ নগর বা শহর। শহর বা নগরের পৃথক শাসন ব্যবস্থাকে বলা হয় পৌরসভা। শহর বা নগরের 18 বছর বা তার বেশি বয়সের সদস্যরা নিজ নিজ এলাকার প্রতিনিধি নির্বাচন করে, এদের বলা হয় পৌরসভার সদস্য বা পৌর প্রতিনিধি। পৌর প্রতিনিধিরা তাদের মধ্যে একজনকে প্রধান নেতা বা নেত্রী নির্বাচন করে, তাকে পৌরপ্রধান বলা হয়। আর পৌরসভার কাজ 1 হচ্ছে পৌরসভার এলাকার মধ্যে বসবাসকারী জনগণের জন্য সেবামূলক কাজ করা, 2 জনগণের স্বাস্থ্য বিষয়ে দায়িত্ব পালন করা। 4 দিয়েছে ভক্তিবাদ বলতে কি বোঝায় আর মধ্যযুগে ভারতে ভক্তিবাদের উত্থানে 2টি কারণ লেখো। ভক্তিবাদ বলতে কি বোঝায় এইটা লিখবে যে সুলতানি তথা মধ্যযুগে এক শ্রেণীর সন্ন্যাসী ঈশ্বর আরাধনার মাধ্যম হিসাবে ভক্তিমার্গের প্রচার চালান। এটি ইতিহাসে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন নামে পরিচিত। ভক্তিবাদের মূল কথা হচ্ছে 1 হলো অন্তরের ভক্তি ঈশ্বর আরাধনার একমাত্র উপায়, 2 একেশ্বরবাদে বিশ্বাস, এবং 3 ভক্তের সঙ্গে ভগবানের রহস্যময় বা অতীন্দ্রিয় মিলন। আর এর সাথে যেটা আছে যে উত্থানের 2টি কারণ, এই যে ভক্তিবাদের উত্থানের কারণ 1 হচ্ছে অলভার এবং নায়নার সাধকদের প্রচেষ্টা। দক্ষিণ ভারতে অলভার এবং নায়নার সাধকরা খ্রিস্টীয় 7ম শতকের গোড়ায় ভক্তিবাদ প্রচার করেছিল। তাদের প্রচারের ফলে দক্ষিণ ভারতে ভক্তিবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল। আর 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ্য, বৌদ্ধ, জৈন ধর্মমতের অসারতা।
মধ্যযুগে ভারতে মানুষের জীবনে ব্রাহ্মণ্য, বৌদ্ধ, জৈন ধর্ম অচল হয়ে পড়েছিল। এইসব ধর্মমতগুলি অযথা ধর্মীয় রীতিনীতি পালনের উপর জোর দিত এবং আধ্যাত্মিক জীবনযাপন করতে বলতো। ফলে এই ধর্মগুলির প্রতি মানুষের আবেগও ছিল না, আবার এইগুলিতে মানুষ ভালো থাকার সন্ধানও পায়নি। 5 দিয়েছে শিবায়নকে, এর থেকে বাংলা কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়। বইয়ে থেকে যদি লিখতে চাও তাহলে এখান থেকে লিখবে যে শিব নিয়েও এই সময় মানে হচ্ছে তোমার এই সময় বলতে পারো যে সুলতানি আমলের গোড়ার দিকে আর কি। হ্যাঁ, বলবে যে শিবকে নিয়েও সুলতানি আমলের গোড়ার দিকে সাহিত্য, সুলতানি আমলের গোড়ার দিকেও শিবকে নিয়ে সাহিত্য লেখা হয়েছে, সেই লেখাগুলিকে শিবায়ন বলে। পুরাণে শিব বিষয়ে যে কাহিনী তার সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে শিবায়ন কাব্যগুলি লেখা হয়েছে। গরিব শিব দুর্গা এবং তাদের জীবনের কথা এসেছে ওই লেখাগুলিতে। শিব যেখানে চাষবাস করে রোজগারের চেষ্টা করে, এই লেখাগুলিতে সেই সময় বাংলার গরিব কৃষক পরিবার যেন শিব দুর্গার পরিবার হয়েছে। আর যদি রায়মার্টিন থেকে লিখতে চাও তো এটা লিখবে যে শিব হলেন দেবাদিদেব মহাদেব। শিব এবং তার সাংসারিক জীবন নিয়ে যে সাহিত্য রচিত হয়েছে তাকে শিবায়ন বলা হয়। শিবায়নের কাহিনী, পুরাণে শিবকে নিয়ে যে কাহিনী প্রচলিত আছে তার সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে দিয়ে শিবায়ন কাব্য লেখা হয়েছে। শিবায়ন কাব্যে শিব দুর্গার অভাবের সংসার, শিব চাষবাস করে আর দুর্গা গরিব চাষির বউ। এই কাব্যে শিব দুর্গার পরিবারকে বাংলায় এক সাধারণ চাষি পরিবার রূপে দেখানো হয়েছে। তো তোমাদের যেটা পছন্দ হবে সেটা লিখে নেবে। 6 দিয়েছে সিলসিলা কাকে বলে আর চিস্তি সুফিদের জীবনযাত্রা কেমন ছিল। এই উত্তরটা লিখবে। সিলসিলা হচ্ছে সুফি সাধকগণ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিলেন। সুফি সাধকদের গোষ্ঠীকে সিলসিলা বলা হতো। ভারতে 2টি সিলসিলা বা গোষ্ঠীর সুফিরা ছিল প্রভাবশালী, চিস্তি আর সুহারাবর্তী। চিস্তি সুফিদের জীবনযাপন, চিস্তি সিলসিলার সুফিদের জীবনযাপন ছিল খোলামেলা আর সাদামাঠা। তাদের কাছে সব মানুষ সমান। তারা অর্থ, ক্ষমতা বা ধর্ম দিয়ে মানুষের বিচার করতো না। তারা রাজনীতি এবং রাজদরবার থেকে নিজেদের সরিয়ে রাখতেন এবং পবিত্র জীবনযাপনে বিশ্বাস করতেন। 7 বলেছে মোগল দরবারি চিত্রশিল্পের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্রে চিত্রশিল্পের বিস্তার সংক্ষেপে উল্লেখ করো। এই উত্তরটা লিখবে। এই যে মুঘল আমলে দরবারি চিত্রশিল্পের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ছবি আঁকার রীতি দেখা যায়। দক্ষিণ ভারতের বিজাপুরের সুলতান ইব্রাহিম আদিল শাহের আমলে চিত্রশিল্পের বিকাশ ঘটে। 2 রাজস্থান, জম্মু কাশ্মীর, কাংড়া প্রভৃতি পাহাড়ি অঞ্চলে নানা ধরনের ছবি আঁকার রীতি দেখা যায়। আঞ্চলিক চিত্রকলার মূল বিষয় ছিল পৌরাণিক নানা দৃশ্য আর ঘটনা। আঞ্চলিক জমিদাররা নিজেদের এবং রাজদরবারে ছবি আঁকার উপর গুরুত্ব দিতেন। 7 হয়ে গেল। 8 বলেছে গণতন্ত্র কাকে বলে আর ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে কেন। গণতন্ত্র কাকে বলে সংজ্ঞাটা শুধু লিখবে যে গণ শব্দের অর্থ জনগণ, তন্ত্র মানে ব্যবস্থা। তাহলে যে দেশের জনগণ নিজেরাই নিজেদের তন্ত্র বা ব্যবস্থা পরিচালনা করেন তাকে বলে গণতন্ত্র। আমাদের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ। এবার তার সাথেই দিয়েছে ভারতকে কেন গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। এই যে ভারতকে কেন গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়, ভারতকে গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র বলা হয়, বলার কারণ হচ্ছে যে গণতান্ত্রিক কেন বলা হয় না, যে দেশে যে শাসন ব্যবস্থায় জনগণ নিজেদের মধ্যে থেকে শাসক পরিচালনায় অংশগ্রহণ করতে পারে তাকে গণতন্ত্র বলে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। ভারতে 18 বছর তার বেশি বয়সী নাগরিকগণ ভোট দিয়ে নিজেরাই শাসক নির্বাচন করতে পারে। তো সেই জন্য ভারতকে গণতান্ত্রিক দেশ বলা হয়। যুক্তরাষ্ট্রীয় লেখার দরকার নেই, আমাদের শুধু প্রশ্ন যে ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে কেন। 8-এর দাগে আসে। 8-এর আয়তে দিয়েছে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল। এই উত্তরটা লিখবে। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল। বাবর পাঞ্জাব জয় করার পর দিল্লির দিকে অগ্রসর হলে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি বাবরকে বাধা দেন। ফলে পানিপথের প্রান্তরে উভয়ের মধ্যে যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত এবং হত্যা করে বাবর দিল্লির মসনদে বসেন এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। বাবরের জয়লাভের কারণ 1 হচ্ছে কামানের ব্যবহার। ভারতের মাটিতে সর্বপ্রথম বাবরই কামান ব্যবহার করেন। কামানের গোলার সামনে ইব্রাহিম লোদির সৈন্যদের তীরধনুক, তরবারি এবং বল্লম অকেজো হয়ে পড়ে এবং বাবর জয়ী হন। 2 হচ্ছে উন্নত রণকৌশল। বাবর যুদ্ধক্ষেত্রে উন্নত তুলঘুমা ও রুমি পদ্ধতি অবলম্বন করেন। গোলন্দাজ বাহিনীর সঙ্গে তীব্র গতিসম্পন্ন উজবেকি অশ্বারোহী বাহিনীর মিলিত আক্রমণকে বলা হতো তুলঘুমা পদ্ধতি। গরুর গাড়ি, ঠেলাগাড়ি বা কাঠ জাতীয় কিছু জিনিস সারিবদ্ধভাবে রেখে প্রথমে একটি কৃত্রিম প্রাচীর তৈরি করা হয় এবং তার পেছনে মাটির ঢিবির ওপর কামান রেখে যুদ্ধ পরিচালনা করার নাম ছিল রুমি পদ্ধতি।
এই দুই পদ্ধতি অবলম্বন করায় বাবরের পক্ষে জয়লাভ অনেক সহজ হয়। ৩. বাবরের সাহসী নেতৃত্ব। বাবর ছিলেন একজন সাহসী ও দক্ষ সেনানায়ক। তিনি মধ্য এশিয়ার উজবেক, মঙ্গোল, পারসিক, তুর্কি প্রভৃতি জাতিগোষ্ঠীগুলির রণকৌশলের সেরা দিকগুলি নিয়ে একটি উন্নত রণনীতি গড়ে তোলেন। অপরদিকে সেনানায়ক হিসাবে ইব্রাহিম লোদি ছিলেন বাবরের তুলনায় অনেকটাই অদক্ষ আর অনভিজ্ঞ, তাই বাবর সহজেই জয়লাভ করেন। আর ৪. দক্ষ আর সুশৃঙ্খল সেনাবাহিনী। বাবরের সেনাবাহিনীতে পদাতিক আর অশ্বারোহী সেনারা ছিল অত্যন্ত দক্ষ আর সুশৃঙ্খল। বাবরের প্রতি সৈন্যদের অটুট আনুগত্য ছিল, তো এই কারণে বাবর জয়লাভ করেছিল। ২ দিয়েছে সুলতানি যুগের বাংলা স্থাপত্য নিদর্শনগুলি সম্পর্কে আলোচনা। গঠন রীতি অনুসারে মধ্যযুগের বাংলা স্থাপত্যকে ৩টি পর্যায়ে ভাগ করা হয়। এক হচ্ছে প্রথম পর্যায়। প্রথম পর্যায়ের স্থাপত্যগুলো ত্রিবেণী আর বসিরহাটে নির্মিত হয়। এদের বুরুজ বা কার্নিস ছিল না। এই সকল স্থাপত্যের অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হলো পান্ডুয়ার আদিনা মসজিদ। সুলতান সিকান্দার শাহ ১৩৬৪ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। হিন্দু স্থাপত্যের কাঠামো ভেঙে এর অধিকাংশ উপকরণ সংগ্রহ করা হয়েছে। এই পর্যায়ের আরও দুটি কাজ হলো ছোট পান্ডুয়ার মিনার, শেখ আকি সিরাজের সমাধি ইত্যাদি। তৃতীয় পর্বে বাংলার ইন্দো ইসলামী শিল্প স্থাপত্যের সবচেয়ে বেশি উন্নতি ঘটে। সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ বাজুদুর সমাধি, ১,০০,০০০ সমাধি পান্ডুয়াতে তৈরি হয়। এটি এই স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য। বরবক শাহের তৈরি গৌড়ের দাখিল দরওয়াজা, তাঁতিপাড়া মসজিদ, লোটান মসজিদ, গুম্মাদ মসজিদ এই পর্বের কয়েকটি শ্রেষ্ঠ ইন্দো ইসলামীয় স্থাপত্যের নিদর্শন। গৌড়ের সবচেয়ে বড় মসজিদ বড়সোনা মসজিদ, এর নকশা দ্রাবি স্থাপত্যের মতো। ৩ দিয়েছে শিবাজি কিভাবে মারাঠা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। লিখবে শিবাজির নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এক সামান্য জায়গিরদারের পুত্র হয়ে তিনি শুধুমাত্র প্রতিভা আর সামরিক শক্তির জোরে মারাঠা সাম্রাজ্যের অধীশ্বর হন। মারাঠা সাম্রাজ্যের উত্থান। এক হচ্ছে বিজাপুর রাজ্যের দুর্গজয়। স্বাধীন মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে শিবাজি দক্ষিণ ভারতের মাওয়ালিদের নিয়ে একটি সুশিক্ষিত সেনাবাহিনী গঠন করেন। তারপর তিনি বিজাপুর রাজ্যের তরুণা দুর্গ দখল করেন এবং একের পর এক রায়গড়, সিংহগড়, পুরন্দর প্রভৃতি দুর্গ দখল করেন। ২. আফজল খান হত্যা। বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করবার জন্য সেনাপতি আফজল খানের নেতৃত্বে বিশাল সৈন্যবাহিনী পাঠান, কিন্তু শিবাজি বাঘনখের আঘাতে আফজল খান নিহত হন। শায়েস্তা খানের পরাজয়। শিবাজির ক্ষমতা বৃদ্ধিতে মুঘল সম্রাট ঔরঙ্গজেব শঙ্কিত হয়ে ওঠেন। তিনি শিবাজিকে দমন করার জন্য দাক্ষিণাত্যের শাসনকর্তা শায়েস্তা খানকে পাঠান, কিন্তু শিবাজি অতর্কিতে শায়েস্তা খানের শিবিরে হানা দিলে শায়েস্তা খান কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হন। ৪. জয়সিংহ আর দিলির খানের অভিযান। শায়েস্তা খানের পরাজয়ের পর ঔরঙ্গজেব জয়সিংহ এবং দিলির খানকে পাঠান। পুরন্দরের সন্ধি। শিবাজি শেষ পর্যন্ত জয়সিংহ এবং দিলির খানের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করে। পুরন্দরের সন্ধির শর্ত অনুসারে হচ্ছে শিবাজি মুঘল সার্বভৌমত্ব স্বীকার করেন। ১. ২. শিবাজি পুত্র শম্ভুজি ৫,০০০ মনসবদার নিযুক্ত হন এবং শিবাজি ২৩টি দুর্গ মুঘলদের ছেড়ে দেন। এটা কিন্তু পুরন্দরের সন্ধির ৩টে শর্ত। ৫ হচ্ছে আগ্রায় বন্দি এবং পলায়ন। সম্রাট ঔরঙ্গজেবের আমন্ত্রণে শিবাজি পুত্র শম্ভুজি সহ আগ্রায় উপস্থিত হন। দরবারে উপযুক্ত সম্মান না পেয়ে শিবাজি প্রতিবাদ করেন এবং আগ্রা দুর্গে বন্দী হন, কিন্তু কৌশলে ফলে চুরিতে লুকিয়ে সেখান থেকে পালিয়ে নিজ রাজ্যে ফিরে আসেন। শেষ পর্যন্ত ঔরঙ্গজেব তাকে রাজা বলে স্বীকার করে নেন। ৬. শিবাজির রাজ্যাভিষেক। ১৬৭৪ খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে মহাসমারোহে শিবাজির রাজ্যাভিষেক সম্পন্ন হয়। তিনি ছত্রপতি গ্রবাম্ভন প্রতিপালক উপাধি ধারণ করেন। শিবাজির নেতৃত্বে মারাঠাতে জাতীয় চেতনা জেগে ওঠে। আর ৪ দিয়েছে টিকা লেখো কবির। আমি বই থেকেই বলছি। বারাণসীতে এক মুসলিম জোলা বা তাঁতি পরিবারে পালিত হন কবির। তিনি ছিলেন খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকের একজন বিখ্যাত ভক্তিসাধক। কেউ কেউ মনে করেন যে কবির ছিলেন রামানন্দের একজন শিষ্য। ইসলামের একেশ্বরবাদের সঙ্গে বৈষ্ণব নাথযোগী ও তান্ত্রিক বিশ্বাস এসে মিশেছিল কবিরের ভক্তি চিন্তায়। তার কাছে সব ধর্মই ছিল এক, সব ভগবানই সমান। তাই কবিরের মতে রাম, হরি, গোবিন্দ, আল্লাহ, সাঁই, সাহিব ইত্যাদি ছিল এক ঈশ্বরেরই ভিন্ন নাম। কবির বিশ্বাস করতেন যে মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনে ঈশ্বর খুঁজে পাবে, তার জন্য মন্দিরে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
তাই মূর্তি পুজো বা গঙ্গা স্নান বা নামাজ পড়া তার কাছে ছিল অর্থহীন। তখনকার সামাজিক জীবনে কবিরের ভাবনার গুরুত্ব ছিল অপরিসীম। তার গান এবং দোহা শুনলে বোঝা যায় তিনি ধর্মের লোক দেখানো আচারের বিরোধী ছিলেন। হিন্দি ভাষায় তার দুই পঙ্ক্তির কবিতাগুলিকে দোহা বলা হয় বলে এখানে একটি দোহা লেখা আছে, জৈসে তিল মে তেল হ্যায়, जीव चकमक मेघ आग, तेरा साई तुझ में है, तू जाग सके तो जाग। পাঁচে দিয়েছে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ কী ছিল। মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ কী ছিল লিখবে। মুঘল সম্রাটদের প্রশাসনিক আদর্শ ছিল মূলত যথার্থ ভারতীয় ধর্মনিরপেক্ষ এবং পিতৃসুলভ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। এক হচ্ছে যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। ভারতের মুঘল সম্রাটদের প্রধান প্রশাসনিক আদর্শ ছিল ভারতের বিভিন্ন গোষ্ঠীকে মুঘল সাম্রাজ্যের সাথে যুক্ত করে যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। দুই হচ্ছে বিদেশি আর ভারতীয় রাজতন্ত্রের সংমিশ্রণ। মুঘল সম্রাটদের প্রশাসনিক আদর্শ ছিল বিদেশি তৈমুরীয় ও পারসিক আদর্শের সঙ্গে ভারতীয় রাজতান্ত্রিক আদর্শের সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন সময়োপযোগী প্রশাসনিক আদর্শ গড়ে তোলা। তাই মুঘল সম্রাটদের প্রশাসনিক আদর্শকে তৈমুরীয়, পারসিক আর ভারতীয় আদর্শের সংমিশ্রণ বলা যায়। বাদশাহের পিতৃসুলভ আচরণ। মুঘল বাদশাহরা একদিকে মনে করতেন যে তারা ঈশ্বরের ইচ্ছায় বাদশাহ হয়েছেন, অপরদিকে তারা প্রজাদের প্রতি পিতৃসুলভ আচরণ করতেন। সকলের প্রতি সহনশীলতার এই পথকে সুলহিকুল বলা হয়। ধর্ম নিরপেক্ষ প্রশাসন। বেশিরভাগ মুঘল সম্রাট ছিলেন ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী। সম্রাট আকবর এই আদর্শের ওপরে ভিত্তি করে দ্বীন-ই-ইলাহি মতাদর্শ গড়ে তুলেছিলেন।